বিচিত্র সাসপেন্স, পুরোটাই উত্তেজনা। বিচিত্র স্টেশন চ্যানেলের বিচিত্র সাসপেন্সে আমরা পরিবেশন করি আমাদের লিখিত এবং সংগৃহীত নানান দেশি এবং বিদেশি রোমাঞ্চকর গল্প। আজকে পরিবেশিত হচ্ছে গল্প অতল সমুদ্রে। গল্পটি আপনাদের জন্য লিখেছেন নাইমা তাসনিম এবং গল্পটিকে নাট্যরূপ দিয়ে পরিবেশনা করছেন বিচিত্র স্টেশন দল। এরকম আরও অনেক গল্প, অনেক রোমাঞ্চকর বিষয় আসবে বিচিত্র স্টেশন চ্যানেলে। সুতরাং বিচিত্র স্টেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। শুরু হচ্ছে আজকের গল্প অতল সমুদ্রে। সালটা 2345। পৃথিবী এখন শুধুই জল, শূন্য দিগন্তে বিস্তৃত নীল জলরাশি, মাথার উপরে ভারী মেঘের রাজত্ব। এক সময়ে শহরগুলো ডুবে গেছে সমুদ্রের অতল গহ্বরে। গাছপালা, প্রাণীকুল, মাটি সবকিছুই যেন হারিয়ে গেছে এক বিশাল জলোচ্ছ্বাসে। কিন্তু কিভাবে এই পৃথিবী ধ্বংস হলো? একবিংশ শতক থেকে মানুষের লোভ এবং প্রযুক্তির সীমাহীন দৌড়ের ফলাফল ছিল এই ধ্বংস। আত্মবিধ্বংসী মানুষ প্রকৃতিকে ধ্বংস করে সমস্ত বনভূমি, গাছপালা কেটে সাফ করে নিজেদের অসীম লোভে। ওজোন স্তর ধ্বংস হয়ে যায়, বাড়তে থাকে পৃথিবীর তাপমাত্রা, সেই সাথে প্রাকৃতিক দুর্যোগ আর সাগরের জলের স্তর। এর মধ্যে মানুষ জড়িয়ে পড়ে ভয়াবহ পারমাণবিক যুদ্ধ। প্রথমবার 2110 সালে মানুষের সাথে মানুষের, আর এর ঠিক 100 বছর পরে 2210 সালে মানুষের সাথে মেশিনের, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে রোবটের। এরপর বেশ একটা লম্বা সময় জুড়ে পৃথিবীতে চলে মেশিনের রাজত্ব। এর মধ্যে প্রকৃতি আরো বিরূপ হয়। উচ্চ তাপমাত্রায় পৃথিবীর সমস্ত মেরুর বরফ গলে যায়। পৃথিবীতে বাসযোগ্য স্থলভূমি আর অবশিষ্ট রইল না। কিন্তু কিছু মানুষ এই মহা বিপর্যয়েও বাঁচার পথ খুঁজে বের করে। কিছু মানুষ মিলে গড়ে তোলে সমুদ্রের গভীরে কৃত্রিম শহর, নাম দেয় ওশান কলোনি। বিশাল ডোম আকৃতির আন্ডার ওয়াটার শহর। সেখানে তৈরি হলো নতুন জীবনযাত্রার ব্যবস্থা। বিশুদ্ধ অক্সিজেন উৎপাদনের জন্য সমুদ্রের নিচে প্ল্যান্ট বসানো হলো। সামুদ্রিক শৈবাল থেকে খাবার তৈরি হতে লাগলো এবং পানির নিচে বাসযোগ্য ভবন নির্মাণ করা হলো। জলের স্রোতের শক্তিকে ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন হয়। যত সময় যেতে লাগলো, ওশান কলোনির বাসিন্দার সংখ্যা বাড়তে লাগলো। নতুন চাহিদা তৈরি হতে লাগলো। দেখা দিল খাবার, পানীয় জল, এমনকি অক্সিজেনের সংকটের আশঙ্কা। এর মূল কারণ হলো শক্তির অভাব। সমুদ্রের স্রোত থেকে যে পরিমাণের বিদ্যুৎ উৎপন্ন হতো তা চাহিদার তুলনায় অপ্রতুল। দিহান জন্ম থেকেই সমুদ্রের মানুষ। তার পূর্বপুরুষরা ওশান কলোনিতে আশ্রয় নিয়েছিল, আর সে নিজে একজন দক্ষ ডুবুরি এবং সাবমেরিন চালক। সে সমুদ্রের নিচে হারিয়ে যাওয়া শহর খুঁজে ফেলে। এটা তার এক ধরনের নেশা। অন্যদিকে নীরা একজন গবেষক, সমুদ্র বিজ্ঞানে তার অগাধ জ্ঞান। নীরা আর দিহানের জন্ম এবং বেড়ে ওঠা এই ওশান কলোনিতে। ওরা প্রায় সমবয়সী, দারুণ বন্ধুত্ব ওদের। ওরা দুজনেই প্রায় নিয়মিত সমুদ্র অভিযানে বের হয়, আর ওদের প্রধান কাজ হলো সমুদ্রের গভীরে নতুন জীব বৈচিত্র্য আবিষ্কার করা। একদিন ওশান কলোনির গবেষণাগারে সংরক্ষিত বিভিন্ন ক্লাসিফাইড ইনফরমেশন ঘেঁটে নীরা এক বিস্ময়কর তথ্য আবিষ্কার করে।
গভীর সমুদ্রে লুকিয়ে থাকা এক ধরনের প্রাচীন শৈবাল অ্যাকোয়া ক্রিস্টাল, যা বিশুদ্ধ শক্তির উৎস। ওশান কলোনির গোড়াপত্তনের সময়েই বিজ্ঞানীরা এর অস্তিত্ব সম্পর্কে জানেন, এমনকি এর রাসায়নিক বিশ্লেষণ পর্যন্ত করা আছে। এতে বলা হয়েছে এ এক অসামান্য শক্তি সৃষ্টিকারী উপাদান। এর থেকে অতি সহজেই শক্তিকে রূপান্তরিত করা যায়। কোনো পিউরিফিকেশন বা ট্রান্সফরমেশন প্রসেসের প্রয়োজন হয় না। নীরা অনুধাবন করতে পারে এই শক্তি যদি সে খুঁজে পায়, তবেই আবার মানুষের সভ্যতা টিকে যাবে, নয়তো মানুষের ধ্বংস আবার আসন্ন। নীরা তন্ন তন্ন করে খুঁজেও আর কোনো তথ্য পেল না। এই অ্যাকোয়া ক্রিস্টাল কোথায় আছে বা সমুদ্রের কোন অঞ্চলে পাওয়া যেতে পারে সেই বিষয়ে কোনো তথ্য নেই, কিন্তু নিশ্চিত এই অ্যাকোয়া ক্রিস্টাল আছে। নীরা উত্তেজিত হয়ে বন্ধু দিহানের কাছে এলো, হাঁপাতে হাঁপাতে বলল, দিহান, শোন, মনোযোগ দিয়ে শোন, একটা সুপার ইনফরমেশন পেয়েছি। দিহান নীরার উত্তেজনা লক্ষ্য করে একটু অবাক হয়ে বলে, এই তোর কি হয়েছে রে? কোনো বিপদ নাকি? নীরা কিছুটা ধাতস্থ হয়ে বলে, অ্যাকোয়া ক্রিস্টাল। অ্যাকোয়া হোয়াট? ও আচ্ছা, মানে অ্যাকোয়া ক্রিস্টাল তো কি এটা? পাওয়ার দিহান, সোর্স অফ ইনফিনিট পাওয়ার, অসীম শক্তি, অসীম। দিহান নিজের মনে মনে বলে, অ্যাকোয়া ক্রিস্টাল, অ্যাকোয়া ক্রিস্টাল, এই কোথায় যেন শুনেছি অ্যাকোয়া। এরপর ধীরে সুস্থে নীরা আজকের ঘটনা দিহানকে খুলে বলে। শুনে দিহানও বেশ উত্তেজিত হয়ে পড়ে। দুজনেই একমত হয় যে ওশেন কলোনির এই মানব বসতি রক্ষার একটাই উপায়, অ্যাকোয়া ক্রিস্টাল খুঁজে বের করা। দিহান এবং নীরা ওদের সাম্প্রতিক আবিষ্কার নিয়ে প্রধান বিজ্ঞানী মিস্টার আকাহুমির সাথে দেখা করে। মিস্টার আকাহুমি সব শুনে কিছুক্ষণ চুপ থাকেন। এরপর ধীর কণ্ঠে বলেন, আমিও জানতাম এরকম একটা গবেষণা সম্পর্কে। আমি জানি কিছু দুঃসাহসী মানুষ সেই সময় উদ্যোগ নিয়েছিল অ্যাকোয়া ক্রিস্টাল খুঁজে বের করার, কিন্তু তারা সফল হয়নি। কেন সফল হয়নি? একটু ব্যাকুল কণ্ঠে নীরা জানতে চায়। অনেক বিপদ হয়েছিল বলে শুনেছি, আর যারা অভিযানে গিয়েছিল তারা আর কেউ ফিরে আসেনি। কিন্তু আমরা যেতে চাই, বলেন নীরা। বিজ্ঞানী আবার স্থির হয়ে থাকেন কিছু সময়, এরপর বলেন, আমি তোমাদের সাহসকে অভিবাদন জানাই, সাধুবাদ জানাই, কিন্তু এই সিদ্ধান্ত তো আমি একা নিতে পারবো না। আগামীকাল আমাদের ওশান কলোনি সাধারণ সভা, সেখানে সমাজের নানা স্তরের মানুষ উপস্থিত থাকবে, সেখানে এটা আলোচনা হতে পারে। পরদিন সকালে দিহান আর নীরা উপস্থিত হয় সেই সভায়। এখানে ওশান কলোনির নানান মানুষ এসেছেন। প্রধান বিজ্ঞানী এবং উনার দল, আইন শৃঙ্খলা রক্ষাকারী প্রধানগণ, শিক্ষক, কবি, লেখক, ছাত্র এবং অন্যান্য প্রতিনিধি। আইন শৃঙ্খলা রক্ষাকারী কর্মকর্তা উনার প্রতিবেদনে জানালেন, গত 3 মাসে এখানে কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড ঘটেনি। এর জন্য উনি বিশেষ কৃতিত্ব দিলেন সমাজবিজ্ঞানীদের, যারা এখানে একটা সুন্দর, সাম্যবাদী এবং কর্মমুখর সমাজ প্রতিষ্ঠার প্রয়াস চালিয়েছেন। সবশেষে প্রধান বিজ্ঞানী তার প্রতিবেদন প্রকাশ করলেন। প্রতিবেদনে মূলত শঙ্কাই প্রকাশ পেল। মূল প্রতিপাদ্য ছিল, মানব সভ্যতার এই ছোট অংশকে টিকিয়ে রাখতে চাই শক্তির উৎস। বর্তমানে যে প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে সেটা ধীরে ধীরে দুর্বল হয়ে যাচ্ছে। অচিরেই শুরু হবে সংকট। বিদ্যুৎ, পানীয়, খাদ্য এবং অক্সিজেনের। এর থেকে বাঁচার একটাই উপায়, নতুন শক্তির উৎসের সন্ধান। এই পর্যায়ে উনি ডেকে নেন দিহান আর নীরাকে। ওরা খুঁজে পাওয়া অ্যাকোয়া ক্রিস্টাল বিষয়ে তথ্য এবং
সেটা খুঁজে বের করার ওদের পরিকল্পনা জানায়। সিদ্ধান্ত হয় সমাজপতি মিস সারার নেতৃত্বে আজ রাতেই এই বিষয়ে জরুরি সভা হবে। গভীর রাতে সভা বসে। প্রথমে সমাজপতি সারা বলেন, আজকে যখন আমাদের এই ভয়াবহ সংকট, তখন এই দুই তরুণ আমাদের আশার আলো দেখাচ্ছে। আমাদের কাজ হবে আমাদের সমস্ত জ্ঞান এবং অভিজ্ঞতা দিয়ে ওদের সাহায্য করা। অতঃপর মিস সারা প্রধান বিজ্ঞানী সহ অন্যান্য বিজ্ঞানীদের মতামত রাখার অনুরোধ করেন। লম্বা সময় ধরে সভা চলল। প্রায় শেষ রাতের দিকে প্রধান বিজ্ঞানী অন্যান্য সবার মতামত নিয়ে বললেন, অ্যাকোয়া ক্রিস্টালের অবস্থান গভীরতম সমুদ্রে এবং এর উৎস পাহারা দেয় মেশিন যুগের সৃষ্ট জলদানব মেগালিথ। পৃথিবী যখন রোবটের অধীনে ছিল, মেগালিথ সেই রোবটদের সৃষ্টি। এর মাধ্যমে রোবটরা সমুদ্রে তাদের একচ্ছত্র ক্ষমতা বিস্তার করেছে। এখন রোবটরা নেই, কিন্তু গভীর সমুদ্রে এখনো সেই ভয়াবহ দানব মেগালিথের রাজত্ব। তাছাড়া আমাদের হাতে গভীর সমুদ্রে অভিযান চালানোর মতো একটাই সাবমেরিন আছে, ওরকা 7। সেটাও অনেকদিন ব্যবহার হয় না, মেরামত প্রয়োজন। সব শুনে দিহান উঠে দাঁড়ালো। যতই বিপদ আসুক, আমি আর নীরা অভিযানে যাবই। আমাদের নিজেদের বাঁচানোর জন্য এর বাইরে আর কোনো পথ নেই। আপনারা প্লিজ আমাদের অনুমোদন দিন। আরো কিছু আলোচনা শেষে ওদের অভিযান প্রস্তাব অনুমোদিত হয়। সিদ্ধান্ত হয় ওরকা 7 মেরামত করে যতটুকু সম্ভব অস্ত্র দিয়ে সজ্জিত করা হবে। এর জন্য সময় নির্ধারণ করা হয় 45 দিন। সভা শেষ হয়। বাইরে তখন ভোরের কৃত্রিম আলো ফুটেছে। সবাই দিহান আর নীরাকে ঘিরে দাঁড়ায়। ৪৫ দিন কেটে যায় খুব ব্যস্ততার মধ্যে। একদল বিজ্ঞানী এবং ইঞ্জিনিয়ার ওরকা 7কে নিয়ে কাজ শুরু করেন। রাত দিন খেটে তাকে অভিযানের উপযোগী করে তুলতে হবে। সর্বোচ্চ অস্ত্র সজ্জায় সজ্জিত করতে হবে। এক বিশেষ ধরনের সেন্সর ডিটেক্টর তৈরি করেন ওনারা, যেটা বেশ অনেক দূর থেকে ওদের অ্যাকোয়া ক্রিস্টালের উপস্থিতির সংকেত দিবে। দিহান আর নীরাও কিন্তু বসে নেই। ওরা নানান পরিকল্পনা এবং ছক কেটে বুঝতে চেষ্টা করলো সাগরের কোন অঞ্চলে অ্যাকোয়া ক্রিস্টাল পাবার সম্ভাবনা বেশি। একদিন ওদের কাছে এলেন পৌর এক নাবিক নাম সুরিত সেন। উনি এসে বললেন, শোনো, আমি আজ থেকে 50 বছর আগে একবার সাবমেরিন নিয়ে সাগরের এক বিশেষ প্রান্তে অনেক গভীরতায় অভিযানে গিয়েছিলাম। সেখানে এক ডুবো পাহাড় আছে, আর সেই পাহাড়ে আছে এক বিশাল গুহা। সেই পর্যন্ত যাবার পর আমরা সেন্সরে কিছু সংকেত পেয়েছিলাম, কিন্তু সেই গুহামুখ পাহারা দেয় ভয়ঙ্কর মেগালিথ। আচ্ছা, মেগালিথের অস্তিত্ব মানেই সেখানে মূল্যবান কিছু আছে, যেটা মানুষের কাজে লাগবে। হ্যাঁ হ্যাঁ, তাই তো। মেশিন যুগে রোবটরা এই মেগালিথ বানিয়েছিল সমুদ্র পাহারা দিতে, যাতে মানুষ সমুদ্র থেকে কিছু আহরণ করতে না পারে। মেশিনরা ধ্বংস হয়ে গেছে, কিন্তু মেগালিথ রয়ে গেছে এখনো। মানুষকে বেঁচে থাকতে হলে ওদেরকে ধ্বংস করতেই হবে। আমি তোমাদের একাধারে সাবধান করছি এবং শুভকামনা জানাচ্ছি। এরপর বৃদ্ধ লোকটি একটা ম্যাপ বের করে ওদের বিশেষ জায়গার অবস্থান ইত্যাদি বুঝিয়ে দেন। নীরা আর দিহানের অভিযানের জন্য যে বিশেষ কমিটি গঠন করা হয়েছিল, সেই কমিটি নানান তথ্য উপাত্ত সংগ্রহ এবং বিশ্লেষণ করে ওই বিশেষ অঞ্চলে অভিযানের পক্ষে মত দেয়। এভাবে দ্রুত সময় কেটে গেল। অভিযানের দিন সমাগত। ওশান কলোনির অনেক মানুষ সমবেত হয়েছে নীরা আর দিহানকে বিদায় জানাতে। আবেগঘন কণ্ঠে কলোনি প্রধান মিস সারা বললেন,
এই এক বিশেষ সুযোগ আমাদের সামনে মানব জাতিকে রক্ষা করার। আমি দুই অকুতভয় তরুণকে অভিবাদন এবং শুভ কামনা জানাই। ওরা নিরাপদে ফিরে আসুক। নীরা আর দিহান এরপর সাবমেরিনে উঠে বসে, ইঞ্জিন চেক করে এবং অভিযান শুরু করে। এর আগেও দিহান এবং নীরা সাবমেরিন চালিয়ে অনেকবার সাগরের নানান জায়গায় ঘুরে বেরিয়েছে। সেই অভিযানের অনেকগুলোই ছিল বেশ বিপজ্জনক, কিন্তু এবারের অভিযান সম্পূর্ণ আলাদা। এ এক জীবন মরণ প্রশ্ন। সমুদ্রের এত গভীরে এরা এর আগে কখনোই আসেনি। অভিযান শুরুর প্রথমে প্ল্যান মতো ওরা ওরকা 7 নিয়ে ওদের পরিচিত গভীরে ঘুরতে লাগলো। নীরা দিহানের দিকে তাকিয়ে বলল, কিরে, নার্ভাস লাগছে? না না, একদম না। কিসের নার্ভাস? ওদের চোখ এবং শরীরের ভাষায় ফুটে উঠেছে আত্মবিশ্বাস আর দৃঢ় প্রতিজ্ঞা। কিছুদিন পরিচিত এলাকায় চলার পরে ওরা নিশ্চিত হলো যে সাবমেরিনের সব কিছু ঠিক আছে। এবার শুরু হবে আসল অভিযান। ক্রমশ তারা গভীর থেকে গভীরতম সমুদ্রে প্রবেশ করল। এত গভীরে ওরা আগে কখনো আসেনি। বিস্তীর্ণ জলের অন্ধকারে, যেখানে সূর্যের আলো পৌঁছায় না, তাদের সামনে শুধুই রহস্য, আর পেছনে আছে নতুন পৃথিবী গড়ার স্বপ্ন। একটা সময় ওরা পৌঁছে গেল সেই জায়গার কাছাকাছি যার উদ্দেশ্যে তারা বের হয়েছে। দুইজনের স্নায়ু টান টান, সতর্ক। নিকোষ কালো জল, শুধু সাবমেরিনের সার্চ লাইটে যত দূর দেখা যায়। ওরা দেখল এক বিশাল ডুবো পাহাড়। নীরা বলল, এই তো সেই পাহাড়, এবার সেই গুহামুখটা খুঁজে বের করতে হবে। ওরা পাহাড়কে কেন্দ্র করে চক্রাকারে ঘুরতে থাকে। দিহান ওর সামনে স্ক্রিন দেখিয়ে বলে, এই দেখ নীরা, গুহামুখ। তার মানে ওই বৃদ্ধ লোকের কথা একদম সত্য, একদম মিলে যাচ্ছে। তাহলে নিশ্চিত এর ভেতরেই আছে অ্যাকোয়া ক্রিস্টাল। কিন্তু কত ভেতরে? কি আছে এর ভেতরে? সেটাই তো আসল ব্যাপার রে। ওরা সাবমেরিনের কোর্স সেট করে ধীরে ধীরে গুহা মুখের দিকে এগিয়ে যায়। মুখের ভেতরে প্রবেশের ঠিক আগ মুহূর্তে ওরা দেখতে পায় সেই জলদানব মেগালিথ গুহার প্রবেশ পথ পাহারা দিচ্ছে। মেগালিথ সমুদ্রের অজানা দানব, গায়ে পুরনো ডুবন্ত জাহাজের টুকরো লেগে আছে। তার দুটো সার্চ লাইট যেন হিংস্র চোখ। এক কালান্তক চেহারা নিয়ে দাঁড়িয়ে আছে এই ভয়াবহ জলদানব। ওরা কিছুটা পিছিয়ে যায়। দিহান বলল, এই দানবকে এড়িয়ে তো কিছুতেই গুহার মধ্যে যাওয়া সম্ভব না। হ্যাঁ দিহান, কিন্তু ওর সাথে লড়াই করেই আমাদের যেতে হবে। সাবমেরিনের সমস্ত অস্ত্র চেক করে ওরা রেডি করলো, এগিয়ে গেল চূড়ান্ত যুদ্ধের দিকে। মুখোমুখি ওরকা 7 আর জলদানব মেগালিথ। হঠাৎ কি যেন একটা শব্দ, একটা বিশাল ঢেউয়ের ধাক্কা। ওরকা 7 কেঁপে উঠল, নিয়ন্ত্রণহীনভাবে ডুবে যেতে লাগলো। নীরা পাশ থেকে চিৎকার করে বলল, দিহান, কন্ট্রোল কন্ট্রোল কর, সেকেন্ড ইঞ্জিন চালু কর। দিহান দ্রুত সাবমেরিনে কন্ট্রোল নিয়ে এলো। আমরা যদি দ্রুত কিছু না করি তবে এখানেই শেষ। দিহান সাবমেরিনের প্রতিরক্ষামূলক ইলেকট্রনিক শক সিস্টেম চালু করলো। প্রবল ঝলকে মেঘালিথ পিছু হটল। তবে বেশি সময় নেই। তারা বুঝতে পারল শক্তি শেষ হবার আগে তাদের গুহায় ঢুকতেই হবে। গুহার ভেতরে ঢুকে তারা বিস্মিত হয়ে গেল। সেখানে পানির নিচে এক অদ্ভুত জগৎ। চারপাশে জলজল করছে নীলচে সব শৈবাল, আর তার ঠিক মাঝখানে অ্যাকোয়া ক্রিস্টালের বিশাল শিলা। নীরা তার যন্ত্রপাতি দিয়ে পরীক্ষা করে বলল, এটা বিশুদ্ধ শক্তি। যদি আমরা এটি সংগ্রহ করতে পারি তবে ওশান কলোনি কয়েকশো বছর টিকে থাকবে। কিন্তু তাদের হাতে সময় নেই। মেগালিথ
আবার গুহার প্রবেশ পথে ফিরে এসেছে। এবার সে আরো ক্রুদ্ধ, আরো শক্তিশালী। দিহান জানতো তাদের একটাই উপায়, অ্যাকোয়া ক্রিস্টালের শক্তিকে ব্যবহার করে মেঘালিথকে পরাস্ত করতে হবে। নীরা দ্রুত ক্রিস্টালের একটা অংশ সাবমেরিনের পাওয়ার সিস্টেমের সাথে সংযুক্ত করল। মুহূর্তের মধ্যে অর্কাস 7-এর শক্তি কয়েক গুণ বেড়ে গেল। এবার খেলা শেষ। দিহান সাবমেরিন চালিয়ে দিল মেগালিথের দিকে। এক তীব্র বিদ্যুৎ তরঙ্গ ছেড়ে দিল তারা। মেঘালিথ মুহূর্তের মধ্যে পাথরের মতো শক্ত হয়ে গেল। এরপর ধীরে ধীরে সমুদ্রের অতলে তলিয়ে গেল জলদানব মেগালিথ। তারা বেঁচে গেছে। অর্কাস 7 অ্যাকোয়া ক্রিস্টাল নিয়ে ওশান কলোনির দিকে ফিরে চলল। নতুন শক্তির উৎস পাওয়া গেছে। মানুষের টিকে থাকার আরেকটি সুযোগ তৈরি হয়েছে। ওশান কলোনির নেতা এবং বিজ্ঞানীরা দিহান আর নীরাকে নায়কের মতো স্বাগত জানালো। নীরা বলল, আমরা যদি সমুদ্রের রহস্য বুঝতে পারি তবে একদিন আমরা আবার নতুন পৃথিবী গড়তে পারবো। দিহান আকাশের দিকে তাকালো। যদিও সেখানে আকাশ নেই, কিন্তু স্বপ্ন আছে। বিচিত্র সাসপেন্সে আজ আপনারা শুনলেন গল্প অতল সমুদ্রে। এরকম আরও অনেক রোমাঞ্চকর গল্প শুনতে এবং নানান বৈচিত্র্যময় অনুষ্ঠান দেখতে বিচিত্র স্টেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের সাথে থাকুন। বিচিত্র সাসপেন্স, পুরোটাই উত্তেজনা।